নটরাজ মন্দিরের মেন গেট থেকে ঢিলছোড়া দূরত্বে একটা ছোটখাটো জটলা হঠাৎ করে জমে গেল। একজন ভক্ত মন্দির থেকে বেরিয়ে কয়েক পা হেঁটেই উপুড় হয়ে পড়ল, আর ওঠেনি। স্পট ডেথ। ঘড়ির কাঁটায় তখন সকাল 10:30। অফিস টাইমের জনবহুল রাস্তা। চট করে তাই পথ চলতি অনেকেরই চোখে পড়েছে। ভিড়ের মধ্যে কেউ অ্যাম্বুলেন্স, কেউ মৃতের আইডেন্টিটির জন্য শশব্যস্ত হয়ে উঠল। বছর 19-এর এক যুবতী ভিড়ের পাশ দিয়ে হেঁটে গেল। কারুর চোখে পড়ল না। বিকালের আজানের সুর ভেসে আসছে। রাস্তায় ভিড় এখন খুব বেশি নয়। সূর্য প্রায় ডুবে গেছে। ঘড়িতে 6:45 বাজল। মসজিদ থেকে লোকটা বেরিয়ে এলো কাঁপতে কাঁপতে, বুকে হাত চেপে। কয়েক সেকেন্ড পরেই উপুড় হয়ে পড়ে ছটফট করতে লাগলো। লোকজন ছুটে এসে অ্যাম্বুলেন্সে তুলে হসপিটালে পাঠালো। তারপর ভোর রাতে সব শেষ। হসপিটালে বেডের পাশে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃপ্তির সাথে লোকটার ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে যাওয়াটা উপভোগ করছিল। কিছু কথা, কিছু নাটকীয়তা আর কিছু ছন্দের সমন্বয়ে রচিত নানা স্বাদের গল্প এবং কবিতা দিয়ে সাজানো আমাদের এই রিক্রিয়েশন স্কোয়াড। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের এইভাবে আমাদের পাশে থাকার জন্য। আজ শুনছেন সহেলি পাল রচিত কিছুটা লৌকিক কিন্তু বাকিটা। গল্প পাঠে সহেলি পাল, সত্যজিৎ ও সাকিব শাহর ভূমিকায় অন্নয় রায়, প্রিয়তোষ, বীরেন ও সোহরাব শাহর ভূমিকায় তৃপ্তেশ দাস, ধনঞ্জয় বাবুর ভূমিকায় শ্রী সুকুমার পাল, মঞ্জু ও পুরোহিতের ভূমিকায় সহেলি পাল, মলিনা দেবীর ভূমিকায় নাজমুন নাহার, জাহানারা বিবির ভূমিকায় সায়ন্তী চক্রবর্তী। শুনতে থাকুন কিছুটা লৌকিক কিন্তু বাকিটা। কিভাবে সম্ভব? এমনও হয়? সত্যি বড় বিচিত্র এই বিশ্ব। স্টাডি রুমের চেয়ারে ঠেস দিয়ে বসে আপন মনেই বলল কথাগুলো সত্যজিৎ। সত্যজিৎ বিশ্বাস। পরিচিতেরা সত্য বিশ্বাস বলে ডাকে। সত্যজিতের নিজের একটা স্কুল রয়েছে। স্টুডেন্টদের ড্রয়িং এবং ক্রাফটের কাজ শেখায় যত্ন সহকারে। এছাড়া একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির সাথে সে যুক্ত হয়েছে 2 বছর ধরে। 2-1টা কেস সলভ করে পুলিশকে সাহায্য করে নামডাকও হয়েছে বেশ। শহরে পরপর 2 দিন 2টো অস্বাভাবিক মৃত্যু ভাবিয়ে তুলেছে পুলিশ এবং গোয়েন্দা দপ্তরকে। পেপারে হেডলাইন পড়েই সত্য লোকাল থানায় কল করল। হ্যাঁ ভাইয়া, আমরা এক্ষুনি তোমার কথাই আলোচনা করছিলাম। নাম নিতেই তুমি হাজির। তা বলো, কি ব্যাপারে? ওই জোড়া অস্বাভাবিক মৃত্যু, ওটার ব্যাপারে। তা কদ্দূর এগোলেন? তেমন কিছু হাতামাতা পাচ্ছি না বলেই তো তোমাকে তলব করব ভাবছিলাম। যতদূর জানতে পেরেছি, প্রথম ব্যক্তির নাম রামেশ্বর ভট্টাচার্য, কাঠ ব্যবসায়ী, 3টে বড় কাঠগোলার মালিক। এছাড়াও মনিরাম স্ট্রিটের অ্যান্টিক শপটাও ওনারই। স্ত্রী, 2 ছেলে আর চাকর বাকর নিয়ে নির্ঝঞ্ঝাট ফ্যামিলি। ভদ্রলোক সংসারী, শিবভক্ত। পোস্টমর্টম রিপোর্টে বডিতে একোনাইট পাওয়া গেছে, কিন্তু কিভাবে এলো সেটাই চিন্তার বিষয়। অ্যাকোনাইট ন্যাপ মন্দিরের প্রসাদে ছিল কি? খোঁজ নিয়েছেন? আরে না না, আজ সকালেই তো রিপোর্ট এলো। তুমি তাহলে চলে এসো থানায় এক্ষুনি। সবাই মিলে
ঢু মেরে আসি মন্দিরে। ওকে, আসছি, গিয়ে সেকেন্ড মৃত্যুর ব্যাপারে শুনবো। নটরাজ মন্দিরের সকালের পুজো সবেমাত্র শেষ হয়ে ভোগ বিতরণের আয়োজন চলছে। সত্য আর দারোগা প্রিয়তোষ তপাদার প্রধান পুরোহিতকে একপাশে ডেকে নিয়ে গিয়ে কথা বলতে শুরু করলেন। ওই দিন কটা নাগাদ রামেশ্বর ভট্টাচার্য মন্দিরে এসেছিলেন? আইকে উনি তো প্রতিদিনই গোলায় যাবার আগে মন্দিরে আসতেন ওই 9টা, 9:30টায়। দিয়ে কোনোদিন প্রণাম করেই চলে যেতেন, কোনোদিন আবার পুজো দিয়ে খানিক বসে 10টায় আমাদের ভোগ বিতরণ হয় তা খেয়ে যেতেন। পরশু দিনও তো এলেন, কিছুক্ষণ বসলেন, তবে ভোগ নিলেন না। স্নান জল পান করেই চলে গেলেন তাড়াহুড়ো করে। আর তারপরেই তো দেখি ওই কাণ্ড। আচ্ছা, ওই পাত্রের জল আর কেউ খায়নি? হ্যাঁ হ্যাঁ, জনাকরি ভক্ত ছিল, সবাইকে নিজে হাতে করে দিয়েছিলাম। কই কিছু হয়নি তো কারুর, দিব্যি সুস্থ আছে সব। সত্য উঠে গিয়ে স্নান জলের পাত্র, পুজোর সরঞ্জাম সব নিরীক্ষণ করে এলো। না, সবই ঠিক আছে। রিপোর্টে শরীরে বিষ ঢোকার যে টাইমের উল্লেখ আছে, সে সময়টুকু রামেশ্বর বাবু মন্দিরে ছিলেন। তাহলে শরীরে বিষ এলো কোথা থেকে? চিন্তায় 3টে ভাঁজ ফুটে উঠল সত্যর কপালে। প্রিয়তোষবাবু, সত্য আর কনস্টেবল দুজন মন্দির থেকে বেরিয়ে জিপে গিয়ে উঠল। এবার কোথায় যাবেন? থানাতেই ফিরি। আর একজন কিভাবে মরেছেন? উনি জসিমউদ্দিন শাহ। টমসন স্ট্রিটে জুয়েলারির বড় শোরুম রয়েছে, আর পারিবারিক সম্পত্তি, চাষাবাদের জমি রয়েছে অনেকটা। বাড়িতে স্ত্রী, এক ছেলে আর অবিবাহিত 2 ভাই আছে। ভাইরা জমি জমার দিকটা দেখে। মৃত্যুর কারণ খুঁজে পেলেন? ডাক্তার তো হার্ট অ্যাটাক বললেন, সেই মতো ট্রিটমেন্ট করছিলেন। কিন্তু একজন সুস্থ মানুষের হঠাৎ হার্ট অ্যাটাকের কারণ জানা যায়নি এখনো। দেখা যাক রিপোর্ট কি বলে। মসজিদে কি কোনো উত্তেজক ঘটনা? আচ্ছা, গাড়িটা ঘুরিয়ে চলুন তো ওদিকে একবার। মসজিদের সামনে প্রায় মিনিট 20 দাঁড়িয়ে আলোচনা করার পরে হঠাৎ সত্যর চোখ আটকে গেল মসজিদের দেওয়ালের এক কোণায় একটা অদ্ভুত রকমের শামুক। কাছে গিয়ে ও বুঝল এটা যে সে শামুক নয়, এটা বিষাক্ত মার্বেল কোন স্নেল, যার 1 ফোঁটা বিষ মানুষ মারার জন্য যথেষ্ট। কিন্তু এই শামুক এখানে কিভাবে এলো? এর থাকার কথা অস্ট্রেলিয়ায়। সত্য, আমি এখানের কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, কেউই এই প্রাণীর ব্যাপারে কোনোদিন কিছু শোনেনি। তাহলে না, যত দেখছি শুনছি কেশ খোঁড়ালো হচ্ছে। চন্দনগঞ্জের মন্দিরে 20 জন স্নান জল খেলো, কিন্তু একজনের পেটে অ্যাকোনাইট। লালগড়ের মসজিদের দেয়ালে অস্ট্রেলিয়ার কোন স্নেল? কি যে দিনকাল পড়ল, দুখানা মৃত্যু, তাও আবার অস্বাভাবিক। গোয়েন্দা, পুলিশ মহল সব কি করছে? হ্যাঁ, কিছুটা বিরক্তির সাথে বলে উঠলেন ধনঞ্জয়বাবু। আরে মশাই, আজকের পেপারটা দেখলেন? মৃতদের ডিটেলস যেটুকুন দিয়েছে দেখলাম বেশ মালদার লোক দুজনই। ওই সম্পত্তি হয়তো অভিশাপ হয়েছে রামেশ্বর ভট্টাচার্য আর জসিমউদ্দিন শাহর কপালে। বললেন বীরেনবাবু। বীরেন তরফদার, ধনঞ্জয় মিত্রের প্রতিবেশী। প্রায় দিনই সকালে বিপত্নিক ধনঞ্জয়বাবুর বাড়ি চলে আসেন চায়ের টেবিলে। 1.5-2 ঘন্টা আড্ডা মেরে পেপার পড়ে বাড়ি ফেরেন বীরেনবাবু। নাম দুটো কি যেন বললেন? চমকে উঠে বললেন ধনঞ্জয়বাবু। রামেশ্বর আর জসিমউদ্দিন। কেন? না মানে ঠিক শুনছি আমি?
নিউজটা কোথায়? দেখি দেখি পেপারটা। বুঝলেন মশাই, আসলে অস্বাভাবিক বলে কিছু হয় না কোনো দিন, সব কিছুই স্বাভাবিক। যার সাক্ষাতে ঘটে সে জানে স্বাভাবিক কতটা। বলে চললেন বীরেনবাবু, কিন্তু বিস্ফারিত চোখে পেপার হাতে নিয়ে বিস্মিত ধনঞ্জয় মিত্রের কানে তখন কিছুই ঢুকছে না। আসছি। কলিং বেলের শব্দে মহিলা কণ্ঠের সাড়া এলো ভিতর থেকে। দরজা খুললেন একজন ভদ্র মহিলা। আপনি? হ্যাঁ, আমি সত্যজিৎ বিশ্বাস। আর আমার সঙ্গে এনাকে তো চেনেন আশা করি, দারোগা প্রিয়তোষ বাবু। হুম। আপনি রামেশ্বর বাবুর ওয়াইফ? কিছু জিজ্ঞাসা করবো ওনার মৃত্যুর কেসটা নিয়ে। হ্যাঁ, বলুন। ওনার সাথে কি কারোর কোনো শত্রুতা ছিল? না, তেমন কিছু শুনিনি কখনো। 16 বছর ধরে ওর সাথে আছি। ভদ্রভাবে সবার সাথে মিশত দেখেছি। আর ওই ঠাকুর দেবতা নিয়েই থাকতে পছন্দ করত। আপনাদের বিয়ের 16 বছর হচ্ছে, তাহলে রামেশ্বর বাবুর বড় ছেলের বয়স যে শুনলাম 18, তবে কি আপনি ওনার সেকেন্ড ওয়াইফ? হ্যাঁ, ও আমার সৎ ছেলে। আমার একটাই ছেলে, 15 বছরের মনোজ। আর আমি ওর প্রথম স্ত্রী। কিন্তু মানে বড় ছেলের মা। বলতে বলতে রামেশ্বরবাবুর স্ত্রী মলিনা দেবী মাথাটা নিচু করে মুখে আঁচল টেনে চুপ করে গেলেন। কি হলো, থামলেন কেন? বলুন। আগ্রহী গলায় বলে উঠলেন প্রিয়তোষ দারোগা। ডুকরে উঠলেন মলিনা দেবী। সেসব লজ্জার কথা কোন মুখে বলবো নিজের হাজবেন্ড সম্পর্কে? বিয়ের আগে জানতে পারলে এই বিয়েই হতো না কোনদিন। ওই রিলেশনশিপ থাকতেও কেন আমায় বিয়ে করেছিল বুঝি না বাবা। আমি প্রেগনেন্ট সে সময়। হঠাৎ একদিনও বাড়িতে নিয়ে এলো বড় ছেলে রাতুলকে। কোথাকার কোন মেয়ে ছেলের সাথে ফষ্টি নষ্টির ফল। সেই বেশটা মেয়ে মানুষটা তো রোগ ভোগে মরল, আর ওই অবৈধ বাচ্চাটাকে আমার সংসারে এনে তুলল আমার সচ্চরিত্রবান স্বামী। মনোজ তখন গর্ভে না এলে এই অনাচার সহ্য না করে আমি ডিভোর্স দিতাম। বুঝলাম এইরকম ব্যাপার। দুই ছেলের মধ্যে তো ভীষণ ভাব মনে হলো, একসাথে বসে বাইরের বারান্দায় গল্প করছে। হ্যাঁ, ওদের আর কি দোষ। আর এখন এত কিছু ওদের জানানো হয়নি। রাতুল পরে সব জানতে পারলে তখন যে কি হবে। আচ্ছা, আজ তবে আসি, পরে দরকার পড়লে আসবো আবার। সাবধানে থাকবেন। হুম। আর কি বা জানার আছে? আপদ নিজে মরল আমার ঘাড়ে এত কাজের বোঝা চাপিয়ে দিয়ে। এখন এই জেরার উটকো ঝামেলা কতদিন যে পোয়াতে হবে কি জানি। ধন্যবাদ এত ইনফরমেশন দেওয়ার জন্য। আসছি। কি হে সত্য, কি বুঝলে কালকে মলিনা ভট্টাচার্যের কথা শুনে? ভদ্রমহিলা বেশ চটে আছেন হাজবেন্ডের ওপরে। খুন করাটাও অস্বাভাবিক নয়। সম্পত্তির ভাগ রাতুলকে না দেওয়ার জন্য হয়তো স্বামীকে সরিয়ে দিলেন, যাতে করে সৎ ছেলেকে সরানোর পথ সহজ হয়। তাহলে কি আরেকটা খুন হতে চলেছে ওই পরিবারে? কিন্তু তাও অতটা উগ্র বলে মনে হলো না মহিলাকে। এখন ওই রাতুলের মা কে, কোথায় বাড়ি, সেসব একটু জানাটাও জরুরি আমার, যদি কিছু ক্লু পাই। জসিমউদ্দিনের বাড়ি যাবে তো আজ? হ্যাঁ, এখনই চলুন। হতেও পারে দুটো মৃত্যুই খুন, আর দুটোর মাঝে কোনো লিঙ্ক আছে। বাড়িতে কেউ আছেন? থানা থেকে আসছি। জসিমউদ্দিনের বাড়ির সামনে জিপ থেকে নেমে হাঁক পাড়লেন প্রিয়তোষবাবু। দরজা খোলাই আছে, ভিতরে গিয়ে দেখি, চলুন।
হ্যাঁ সত্য, তাই চলো। ভিতরে ঢুকতেই মুখোমুখি হলেন এক ভদ্রলোক। কে আপনারা? ও দারোগা বাবু আপনি? হ্যাঁ, আর সঙ্গেও সত্য বিশ্বাস, টুকটাক গোয়েন্দাগিরি করে। আচ্ছা, মেজদার মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন? আমি ছোট ভাই সাকিব শাহ। আসেন, ভেতরে আসেন। আপনাকেই প্রথমে জিজ্ঞাসা করি কিছু। এই মৃত্যুর ব্যাপারে আপনার কি মত? এটা কি খুন? কাউকে সন্দেহ করেন? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সত্য প্রশ্নগুলো ছুঁড়ে দিল। মানে আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। বাড়ির অন্যরা আছে, ওদের জিজ্ঞাসা করেন, ওরা চাইলে উত্তর করুক। এইসবে আমাকে জড়াবেন না দারোগা বাবু, আমার যেতে দিন, আমার তাড়া রয়েছে। এই বলে প্রায় ঝড়ের বেগে জসিমউদ্দিনের ছোট ভাই বাড়ির গেট খুলে বেরিয়ে গেল। অদ্ভুত আচরণ। মনে মনে বলল সত্য। ওরা দুজন ভিতরের দিকে এগিয়ে গেল। লম্বা বারান্দা পার হয়ে সামনে পড়ল বৈঠকখানা, ডান দিকে সিঁড়ি। সিঁড়ির দিকে এগোতেই চোখে পড়ল সিঁড়ির মুখের ঘরের দরজা খোলা। ভিতরে যিনি বসে পান সাজছেন উনিই মৃতের স্ত্রী। শুনছেন? বলছি একবার বাইরে আসবেন, দরকার আছে। গলা তুলে ডাকলেন দারোগাবাবু। হ্যাঁ যাই, বসুন ও ঘরে। সাড়া দিলেন জাহানারা বিবি। সত্যরা বৈঠকখানার সোফায় গিয়ে বসল। মিনিট 15 পরে জসিমউদ্দিনের স্ত্রী এলেন কিছু মিষ্টি আর চা নিয়ে। মুখ চোখে দুঃখের লেশ মাত্র নেই, রিল্যাক্সড মুডে রয়েছেন মহিলা। সত্য কাজ শুরু করে দিল। আচ্ছা, আপনার হাজবেন্ডের এই মৃত্যু নিয়ে আপনার কি অভিমত? এটা তো হওয়ারই ছিল। মানে? কিছু না, অতি লোভে তাঁতি নষ্ট হয়েছে। প্লিজ এসব নিয়ে আমায় বিব্রত করবেন না। না না, একটু ক্লিয়ার করে বলুন। এখনই বললেন এটা হবার ছিল, কেন বললেন? দেখুন, মিষ্টি দিলুম, খান। অন্য কথা থাকলে বলুন, না হলে আসুন। ভায়া, এই মহিলার থেকে কিছু লাভ হবে বলে মনে হচ্ছে না। চলো উঠি। মৃতের বড় ভাইকে খুঁচিয়ে কিছু মেলে কিনা দেখি, চলো। ফিসফিস করে বললেন দারোগা সত্যর কানে কানে। আপনার ছেলেকে দেখছি না, কিসে পড়ে ও? কলেজে সেকেন্ড ইয়ার চলছে, ও টিউশন পড়তে গেছে। ওকেও দরকার আপনাদের? ঝাঁঝালো গলায় উত্তর এলো। আচ্ছা, আমরা আসি তাহলে। বলছি, আপনার হাজবেন্ডের বড় ভাই কোথায়? একটু ডেকে দিন না। বাড়িতে নেই এখন, বাইরে একটু বেরোলো। ওকে কি দরকার? ওকে, থ্যাঙ্কস, এলাম। বাড়ি থেকে বেরিয়ে জিপে উঠে জিপ স্টার্ট করতেই একজন ভদ্রলোককে বাড়িতে ঢুকতে দেখে জিপ থামিয়ে সত্য তড়িঘড়ি নেমে বাড়ির দিকে ছুটে গেল। বলি, শুনছেন? হ্যাঁ, কে কে? গেট খুলে ঢুকতে গিয়ে থমকে পিছন ফিরে সাড়া দিলেন ভদ্রলোক। নমস্কার, আমি সত্য বিশ্বাস। দারোগাবাবুর সাথে এসেছি, গোয়েন্দাগিরি করি টুকটাক। জসিমউদ্দিন সাহেব মৃত্যু নিয়ে তদন্তের ব্যাপারে এসেছিলাম। আপনি ওনার বড় ভাই তো, কিছু হেল্প করবেন? এ বাড়ির কেউ কিছুই হেল্প করেননি আমাদের এখন অবধি। হ্যাঁ হ্যাঁ, করব, তবে এখানে নয়। থানায় নিয়ে যাবেন আমায়? বাড়ির কেচ্ছা বাড়ির লোকের সামনে আর না বলাই ভালো। নো প্রবলেম, চলে আসুন জিপে। সারা রাস্তায় জিপে কোনো কথা হলো না। সত্য চোখ বুজে কপালে ভাঁজ ফেলে হিসেব মেলানোর চেষ্টায় মগ্ন ছিল। মাঝরাতে ছাদে দাঁড়িয়ে আছেন ধনঞ্জয় মিত্র। ঘুম আসছে না সকালের নিউজ পেপারটা পড়ার পর থেকে। বারবার ভাবছেন, এমনটা কি সত্যিই ঘটেছে? কোনোদিন এরকম হবে ভাবেননি উনি। আনন্দও হচ্ছে এই ভেবে,
যে কাজটা, যে প্রতিশোধটা উনি মন থেকে চাইলেও নিতে পারেননি, বিবেকবোধ তাকে আটকে দিয়েছে, সেই প্রতিশোধটা আজ তাঁর হয়ে কেউ যেন নিয়ে নিল। কিন্তু কে নিল? ধনঞ্জয় মিত্রের এককালে অনেক রমরমা ছিল। সে প্রায় বছর 20 আগের কথা। তখন উনি কাঠের ব্যবসায়ী ছিলেন। 3টে কাঠের গোলা ছিল, পাশাপাশি ছিল জুয়েলারি শোরুম। স্ত্রী মধুলিকা আর মেয়ে মঞ্জুলিকাকে নিয়ে সুখেই কাটত দিনগুলো। হঠাৎ সুখের সংসারে ঘটে গেল এক ঘোরতর অঘটন। তারপর থেকেই একা একা দিন কাটছে এই 3তলা বড় বাড়িতে যেন মাঝে মাঝে বিকট দানবের মতো মনে হয় গিলে খেতে আসে ধনঞ্জয় বাবুকে। 7-5 ভাবতে ভাবতে ঘরের ভিতরে ঢুকে জলের বোতল নেওয়ার জন্য হাত বাড়াতেই টেবিলে একটা কাগজ ঠেকলো হাতে। খাট থেকে টর্চটা নিয়ে জ্বালিয়ে ধনঞ্জয়বাবু দেখলেন একটা কাগজের ছোট টুকরোতে লাল পেন্সিলে লেখা 3টে শব্দ, তুমি খুশি হয়েছ। চমকে উঠলেন তিনি। তবে কি ও ফিরে এসেছে? ও যে আমায় কথা দিয়েছিল, তাহলে কি সত্যিই? দুপুরবেলা থানায় ভিড়টা কম এখন। চায়ের কাপ নিয়ে সত্য, দারোগাবাবু আর সোহরাব শাহ অর্থাৎ জসিমউদ্দিন শাহর বড় ভাই বসলেন। বলুন, কিভাবে হেল্প করতে পারি আপনাদের? আপনার ভাইয়ের ওয়াইফ বলছিলেন এই মৃত্যুটা নাকি হবারই কথা ছিল, কিন্তু কিছু ক্লিয়ার করলেন না। আপনি কি জানেন উনি কেন এমন বলছেন? ছোটবেলায় দেখেছি আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। চাষাবাদের ওপরেই ডিপেন্ডেন্ট আমরা। আমি আর জসিম স্কুলে কিছু দূর পড়াশোনা করলেও ছোট কোনো দিন স্কুলমুখো হলো না। সেই ছোটবেলা থেকেই জমি জমা নিয়ে পড়ে আছে আজও অবধি। আল্লাহর কৃপায় ওই জমি থেকেই আজ আমাদের কোনো অভাব নেই। বলতে গেলে প্রয়োজনের তুলনায় বেশি সম্পত্তি হয়েছে। জসিম চাষবাসের ওপরে পুরোপুরি নির্ভর করতে চাইতো না, তাই একটা জুয়েলারি শোরুমে কাজ করত। মালিক ধনঞ্জয় মিত্র খুব ভালো মানুষ, আমাদের বাড়িতেও যাওয়া আসা করতেন মাঝে মাঝে। জসিমকে খুব বিশ্বাস করতেন, কিন্তু বেঈমান জসিম বিশ্বাসের মর্যাদা রাখতে জানতো না। কথাগুলো বলে লম্বা শ্বাস ফেলে থামলেন সোহরাব। তারপর একসাথে জিজ্ঞাসু গলায় বলে উঠলেন দারোগাবাবু আর সত্য। সে প্রায় 19-20 বছর আগের ঘটনা। ধনঞ্জয়বাবু ব্যবসার কাজে 1 মাসের জন্য বাইরে গেলেন। অনেক দিনের পরিচিত বিশ্বস্ত জসিমকে শোরুমের দায়িত্ব দিয়ে ও আহাম্মক জুয়েলারির ব্যবসাটাই গ্রাস করে নিল। কাগজে কলমে বেআইনিভাবে মালিক হয়ে গেল জসিম। ধনঞ্জয় মিত্তির জানেন, মাটির মানুষ পুরো। এত বড় ধাক্কা, এত বেইমানির পরেও প্রতিশোধ নেননি। শুধু আমাদের সাথে যে আত্মীয়ের মতো রিলেশনটা হয়েছিল তা শেষ করে দিলেন। আর কোন ভরসাতেই বা সম্পর্ক রাখবেন বলুন? জাহানারা মেনে নিতে পারেনি এ অপকর্ম। ও নামেই এই বাড়িতে থাকে, সারাদিন গম্ভীর মুখেই থাকে। জসিমকে স্বামীর পরিচয় দিতে ওর ঘেন্না লাগে। ছেলেটাকে মানুষ করতে চায় ভালোভাবে, যেন বাপের মতো অমানুষ না তৈরি হয়, সেই চেষ্টাই করে ও। জসিম মরার খবরে ও যেন একটা বড় বোঝামুক্ত হয়েছে। মন মরা গম্ভীর ভাবটা কেটে গেছে। আর ওকে কি বলবো, আমার নিজের সহোদর ভাই,
পরিচয় দিতে আমার গা হাত রিরি করে। তাহলে বলছেন ধনঞ্জয়বাবু প্রতিশোধ নেননি এসবের পরেও? আচ্ছা, এরকম নয় তো যে উনি এখন প্রতিশোধ নিচ্ছেন ওনার জীবনে ঘটে যাওয়া এই বিশ্বাসঘাতকতার? নিতেই পারেন, নিলে নিক, বেশ করেছেন। ওনার স্ত্রী তো বললেন ওনাকে ঘেন্না করেন, তাহলে উনি কি? না না, ও স্বামীকে ঘেন্না করতে পারে, কিন্তু খুন না না। দেখুন, আমার কাজটা এমনই, সবাইকে সন্দেহ করতেই হয়, সে দোষ করুক আর নাই করুক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, এখন আসতে পারেন। আপাতত আর কিছু লাগবে না, পরে ডাকতে পারি প্রয়োজনে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসছি। রবিবারের অলস সকাল, ঘড়িতে 9:40। ব্যালকনিতে ইজি চেয়ারটায় হেলান দিয়ে বসে আছে সত্য। আশার আলো দেখতে পাওয়ার কথাও বলল ঠিকই, কিন্তু কোথাও গিয়ে যেন সবকিছু হিসাবে গড়মিল হয়ে যাচ্ছে। এ যাবৎ যা ইনভেস্টিগেশন করেছে এমনটা কখনো হয়নি। তাহলে গলতটা কোথায় হচ্ছে? আগে তো খুব সহজেই সলভ করেছে প্রতিটা কেস। ধনঞ্জয়বাবুর বাড়িতে ও গতকাল গিয়েছিল। ওনার সাথে কথা বলে সত্য বুঝেছে মানুষটা সত্যিই মাটির মানুষই বটে। এত বড় ঝড় বয়ে গেছে জীবনের ওপর দিয়ে, কিন্তু শয়তানের ওপরে কোনো রিভেঞ্জ নেওয়ার এতটুকু ইচ্ছে নেই ওর। যতবার সত্য জিজ্ঞাসা করেছে, কেন ছেড়ে দিলেন শত্রুদের এভাবে, উনি উত্তরে বলেছেন, যা যাবার সব চলে গেল আমার, এরপরে আর কার জন্য করব বলতে পারেন? ওই পুলিশ, কোর্ট কেস, ওসবের অত ঝক্কি কি আর একা একা সামলাতে পারতাম? একটা বইয়ের দোকান করেছি ছোটোখাটো, ওতেই একটা পেট চালিয়ে নিই যতদিন আছি বেঁচে। ভগবান যে কেন বাঁচিয়ে রেখেছেন আমায় একটুও ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। স্ত্রী বেইমানি করলো, অমন ফুলের মতো মেয়েটা খুন হলো, আমি এই অভিশপ্ত বাড়িতে এখনো একা পড়ে, কেন বলতে পারেন? এতটা বলেও ধনঞ্জয়বাবু অবশ্য রাত্রের ওই 3 শব্দের ছোট্ট চিরকুটের কথাটা সম্পূর্ণ চেপে গেলেন সত্যর কাছে। সত্য জিজ্ঞাসা করেছিল, আপনার স্ত্রী বেইমানি করেছিল? হ্যাঁ, আমার একটা কাঠের গোলা ছিল জানেন। কাঠের ব্যবসাটা আমার বাবার আমলে শুরু হয়েছিল। বাবার বিজনেস পার্টনার ছিলেন বটুকেশ্বর ভট্টাচার্য। ওর ছেলে রামেশ্বর আমার ক্লাসমেট ছিল। পরে যখন বাবা ব্যবসার দায় দায়িত্ব সব আমার হাতে তুলে দিলেন, আমি রামেশ্বরের সাথে পার্টনারশিপ করি। ও আমাদের বাড়িতে সেই ছোটোবেলা থেকেই যাতায়াত করত। বন্ধু হিসাবে খুব বিশ্বাস করতাম। আর সেই সুযোগে কখন যে আমার স্ত্রীর সঙ্গে অতটা ঘনিষ্ঠ হয়ে গেছিল বুঝতেই পারিনি। একবার ব্যবসার কাজে 1 মাসের জন্য বাইরে যেতে হয় আমায়। আমার স্ত্রী মধু আর 19 বছরের মেয়ে মঞ্জু বাড়িতে ছিল। আমার না থাকার সুযোগে আমার সিগনেচার জাল করে পরিচিত উকিলের সাহায্য নিয়ে আমায় ডিভোর্স দেয় মধু, আর বিজনেসের পার্টনারশিপ নিয়ে নেয় রামেশ্বর আর মধু। মঞ্জু ওই ডিভোর্স পেপারটা ওর মায়ের ঘরের টেবিলে দেখতে পেয়ে গেছিল। সেই নিয়ে তুমুল অশান্তি হয় মা মেয়ের মধ্যে। ইভেন মধু ওকে খুনের হুমকিও দেয়। এসবের সাথে আমার জুয়েলারির বিজনেসের মালিকানাও হাতছাড়া হয়ে যায়। শয়তান জসিম। হ্যাঁ, ওই ঘটনাটা শুনেছি। তারপর কি হলো বলুন। ফিরে এসে এসব কিছু শুনি মঞ্জুর মুখে। চেষ্টাও করেছিলাম অনেক মধুকে শোধরানোর, কিন্তু কোনো লাভ হয়নি। বাড়ি ছেড়ে চলে গেল। শুনলাম ফ্ল্যাট কিনেছে, ওখানেই ও থাকে রামেশ্বরের সাথে। এক সন্তানও হয়েছিল। ওই যে কি নাম বলছিলেন আপনি, রাতুল। হ্যাঁ, ওই রাতুল। এরপরে একটা অ্যান্টিক শপ খুলেছে দেখলাম, মধুই থাকতো শপে। আমি একটা বইয়ের দোকান চালু করলাম। বাঁচতে হলে দানা পানি তো দিতে হবে পেটে। ওই দোকানেই
যা যেটুকু লাভ হতো ওতেই দুটো পেট চলছিল। আমার মেয়েটা খুব ভেঙে পড়েছিল মানসিকভাবে, বাইরে মুখ দেখাতে লজ্জা পেত, মনমরা হয়ে নিজের ঘরেই কাটাতো বেশিরভাগ সময়টা। ওকে খুন কে করলো? বলছি মেয়েটা মানসিক চাপ নিতে পারেনি, এতটাই অসহ্য হয়ে গিয়েছিল। একদিন দুপুরে দোকান থেকে ফিরে দেখি সারা বাড়িটা কেমন যেন থমথম করছে। মঞ্জু মঞ্জু করে হাঁক দিলাম ওকে দেখতে না পেয়ে, কিন্তু তখন আর কে সাড়া দেবে। ওর ঘরে গিয়ে দেখি ওখানে নেই ও। ছুটে সিঁড়ি বেয়ে উপরে গিয়ে ছাদের ঘরে দেখি ওর মায়ের একটা শাড়ি গলায় পেঁচিয়ে ফ্যান থেকে ঝুলছে। সামলে নিন নিজেকে, আর বলতে হবে না। দুঃখিত আমি, আপনাকে এসব জিজ্ঞেস করে আঘাত দিয়ে ফেললাম। আর ওর হাতে একটা কাগজ তখনও ধরেছিল শক্ত করে। কাগজটা নিয়ে দেখি ওতে ও লিখেছে, বাবা, আমি শত্রুদের শাস্তি একদিন দেবই, দেখো। এটা সুইসাইড হলেও আমি মানি না, এটা একটা খুন, মানসিক নির্যাতনের ফল। মোবাইলটা বাজছে বেডরুমে। সত্যর গভীর চিন্তায় ছেদ পড়ল। প্রিয়তোষবাবুর ফোন। হ্যাঁ, হ্যালো। কত দূর এগোলে ভায়া? দুটো মৃত্যুর মধ্যে লিঙ্ক রয়েছে। সে কি, তাই নাকি? আর দুটোই খুন, আর প্রবাবলি একজনই করেছে। কে সে? ফোর্স নিয়ে যাব নাকি? এখনই অত রণসাজের প্রয়োজন নেই। খুনির সাথে মুখোমুখি হয়নি এখনো। মানে কি? কে সে? সেটাই তো রহস্য, এখনো জানি না, তবে খুব শিগগির জানবো। এখন এই রাত্রে কে এলো? ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকালো সত্য। 11:30 ছুঁই ছুঁই করছে ঘড়ির কাঁটা। দরজা খুলতেই দেখে এক অপরিচিত যুবতী, পরনে হোয়াইট শর্ট কুর্তি আর ব্লু জিন্স। মুখটা খুব চেনা চেনা লাগছে সত্য, কিন্তু মনে করতে পারল না কোথায় দেখেছে এর আগে। আপনি ডিটেকটিভ সত্যজিৎ বিশ্বাস? হ্যাঁ, আমি। আপনার সাথে আসলে বিশেষ কথা ছিল কিছু। প্লিজ যদি ভিতরে আসতে দেন। তুমি মানে কে? আপনি এই রাত্রে একা? মানে? সব বলছি, আগে বলুন না ভিতরে আসবো? হ্যাঁ, আসুন তাহলে। ভিতরে ঢুকে ধপ করে সোফায় বসে পড়ল অচেনা যুবতী। থ্যাঙ্কস, একটু জল খাওয়াবেন কাইন্ডলি? সত্য ফ্রিজ থেকে বোতল নিয়ে এসে বসল মুখোমুখি। ঢক ঢক করে হাফ বোতল জল শেষ করে মেয়েটা একটা লম্বা শ্বাস ছাড়ল। তারপর সত্যকে বলল, আচ্ছা, আপনি ওই জোড়া খুনের কেসটা ইনভেস্টিগেশন করছেন, তাই না? খুন কে বললো আপনাকে? পেপারে মিডিয়ায় তো খুন বলা হয়নি কোথাও, অস্বাভাবিক মৃত্যুই বলা হচ্ছে। উফ, সব কি আর নিউজ পেপারে বলে দেবে নাকি? নিজেরও ঘটে কিছু থাকতে হয়। ওহ, রিয়েলি? আর দুটো খুন একজনই করেছে জানেন। আরে কি হলো, অবাক হলেন নাকি? আরে আরে, বুদ্ধি কি শুধু একচেটিয়া আপনারই আছে নাকি? আমিও মাথা খাটাতে জানি ভালোই। তা কে করলো খুন? বলছি, অত অধৈর্য মানুষ কেন আপনি? ডিটেকটিভদের না এত তারা মানায় না জানেন। সবুর করুন না, বলতেই তো এসেছি এখানে, না হলে এই রাত বিরেতে এলাম কি জন্য? দেখুন, বেশি গৌরচন্দ্রিকা শোনার ইচ্ছা আর সময় কোনোটাই নেই আমার। আমি আপনাকে হেল্প করতে চাই। আপনি কি কিছু জানতে চান?
আজব কাণ্ড, বাড়িতে এসে যেচে হেল্প করতে চাইছেন, এ কেমন মহিলা? মনে মনে ভাবল সত্য। আচ্ছা, আপনি এরকম গায়ে পড়ে হেল্প করবেন কেন? জানেন, ধনঞ্জয় বাবুর সাথে যেটা হয়েছে ঠিক হয়নি। শয়তানগুলোর উচিত শাস্তি দরকার ছিল, আর ওটা হয়েছেও। ওনার স্ত্রী বাড়ি ছাড়ার পরে বেশি দিন চুরি করা সম্পত্তি ভোগ করতে পারেনি। নতুন ফ্ল্যাটে ওঠার 2 বছর পরে ছেলে হলো। তার 4 বছর পরে ক্যান্সারে মারা গেল। পাপের শাস্তি, বুঝলেন? আর রামেশ্বর ভট্টাচার্যর শাস্তিটাই বা বাকি থাকবে কেন শুধু শুধু? ওর সাজাটাও কমপ্লিট করে দিলাম। করে দিলাম মানে? মানে এইসব পাপি কীট বেঁচে থাকুক একদম পছন্দ করি না আমি। আমার সামনেই তো হলো খুনটা সেদিন। কি যে তৃপ্তি, আহা, সে বলে বোঝাতে পারবো না আমি। আপনি দেখলেন? মানে কি বলছেন, আপনি খুনিকে দেখেছেন? আলবাত দেখেছি। বলুন তাহলে কে? আর ওই যে সেকেন্ড খুনটা, ওটাও দেখেছি আমি, একদম সামনে থেকে। দ্বিগুণ আনন্দ হয়েছিল ওদিন। সত্যি বলছি, জানেন, অতটা আনন্দ কোনোদিন পাইনি আমি। কে কে করেছে খুন? সে কি এখনো ধরতে পারলেন না? কেমন ডিটেকটিভ বলুন তো আপনি? খুনি আপনার সামনে হাজির, ডাকুন দারোগাবাবুকে। মহিলা কণ্ঠের ঠাট্টার সুরে কথাগুলো সত্যকে, ওর গোয়েন্দাগিরিকে যেন খোঁচা দিল। আপনি খুনি? আমি ওদের নিজেদের সন্তান নই, জানেন। ধনঞ্জয় মিত্র আর মধুলিকা মিত্র অনাথ আশ্রম থেকে আমায় দত্তক নিয়েছিল। মা ফার্স্ট খুব ভালোবাসতো আমায়, তারপরে আস্তে আস্তে কেমন পাল্টে গেল। রামেশ্বর ভট্টাচার্যর সাথে বেশি টাইম স্পেন্ড করতে লাগলো। বাবা তখন থেকে আরও আগলে রাখতে শুরু করে আমায়। বাবার মতো ভালো মানুষটার সাথে এই অন্যায়টা মেনে নিতে পারিনি। এত ভরসা, এত বিশ্বাসের মূল্য দিল না সব থেকে কাছের মানুষরা। বেঁচে থাকতে প্রতিশোধ নিতে পারিনি বাবার হয়ে, তাই সুইসাইডের ডিসিশনটা নিলাম। রোজ রোজ মরার চেয়ে একেবারে মরে যাই। বেঁচে থাকতে যেটা পারিনি, মরে গিয়ে অন্তত সেটা করতে অনেক সুবিধা হবে, কাজও হাসিল হবে, আর জেল জরিমানার হ্যাপাও থাকবে না। খুন হয়েছে বুঝলেও তদন্তে খুনিকে না পেয়ে অ্যাট দ্য এন্ড অলৌকিক, অস্বাভাবিক বলেই সবাই মেনে নেবে। মঞ্জুলিকা, আপনি? চকিতে সত্যর মনে পড়ে গেল, এ তো সেই মুখ, অবিকল এই মুখটাই তো। হ্যাঁ, এই মুখটাই তো সে কাল দেখেছে ধনঞ্জয় মিত্রের ড্রয়িং রুমের দেওয়ালে। ফটোর নিচে লেখা ছিল 1982 থেকে 2001। না, আর বিন্দুমাত্র সন্দেহ নেই। হ্যাঁ, এইবার এই মঞ্জুলিকার ছুটি। বাবাকে আর ডিস্টার্ব করবেন না, শান্তিতে থাকতে দিন, জীবনের বাকি কটা দিন, জীবনের বাকি দিন। বলতে বলতে মঞ্জুলিকার সোফায় বসা শরীরটা ধীরে ধীরে ঝাপসা হয়ে হাওয়ার সাথে মিলিয়ে যেতে থাকলো। সত্য চশমাটা খুলে চোখ কচলে অবাক হয়ে সেই দিকে তাকিয়ে মনে মনে বলল, অ্যাডভান্টেজ অফ অলৌকিকতা।